নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আমার সমস্ত ছেলেমেয়েরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা, বেথুন স্কুলের থেকে। আজ তোমাদের সঙ্গে পড়ব দশম শ্রেণীর পঞ্চম পাঠ। তোমাদের আছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যটি। এটি আমরা আজকে প্রথম পর্বটি পড়ব। তো প্রথম পর্বে আমরা কি কি পড়ব একটু চলো দেখে নি। আমরা প্রথম পর্বে পড়তে চলেছি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, অর্থাৎ যে কাব্যটি পড়ব তার কবি পরিচিতি আমরা পড়ে নেব। সেই কবি পরিচিতির পর এই কাব্যাংশটি আমরা কোথা থেকে পেলাম সেই উৎস জানবো। তারপর জানবো আমরা যে কাব্যটি পড়ব, যে বা কাব্যাংশটি, তার যে সার সংক্ষিপ্ত রূপ আমরা জেনে নেব। আর এমন নামকরণ কেন হলো সেটা জেনে নেব। তারপর চলে যাব আমরা মূল কবিতাটি পাঠে। আমরা পরপর লাইন ধরে পাঠ্য কাব্যাংশের প্রথম ভাগ কতটুকু পড়ব? আজ পড়ব বীরবাহুর মৃত্যু সংবাদে ক্ষুব্ধ ইন্দ্রজিতের যুদ্ধসজ্জা এবং প্রমীলার বাধাদান, এই পর্যন্ত পড়ে নিয়ে তারপর এই অংশের যাবতীয় প্রশ্নের ধরন সহ আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পড়ি এই যে কবিতাটি, অর্থাৎ অভিষেক, কে লিখেছেন সেই কবির পরিচিতি সম্পর্কে একটু আমরা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন দত্তের একটি প্রতিকৃতি। ইতিমধ্যেই তোমরা তাকে চিনে নিয়েছো। আর এবছরটা বিশেষ করে তার জন্মের দ্বিশতবর্ষ, 200 বছরে পড়েছেন কবি এবছরের 25শে জানুয়ারি। অভিষেক পাঠ্যের কবি মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম 1824-এর 25শে জানুয়ারি এবং প্রয়াণ 1873-এর 29শে জুন। তিনি 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে সাহিত্যে নব্য রীতির প্রবর্তন করেন মধুসূদন। তার ছদ্মনামটি টিমোথি পেন পোয়েম আমাদের সকলের অতটা জানা নেই, কেননা বাংলায় আমরা তার যে কাব্য রচনা বা তার সাহিত্যকৃতি সেখানে পাই না। তো ছদ্মনামটি আমরা জেনে রাখি। আর বর্তমান বাংলাদেশের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে তার জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেছিলেন। পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণ বশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় তিনি মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ মাতৃভাষার প্রতি মনোযোগ দেন। এই পর্বে তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় প্রথম সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলী এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনা করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্য নামের মহাকাব্য। মাত্র 49 বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয়। আমরা এই বইতে, তোমাদের যে পাঠ্য বই, সেখানেও তার কবি পরিচিতি পাবো। তোমরা এ দুটি মিলিয়ে পড়ে নিও। আর কেউ যদি পারো কখনো তার সমাধিস্থলে উপস্থিত হতে পারো, খুব ভালো হয়। সেখানে তিনি আত্মপরিচিতি লিখে গেছেন। সেও কিন্তু বাংলা সাহিত্যের একটি অনন্য স্বাক্ষর। বাংলায় প্রথম আত্মস্মরণিকা লেখা, সেখানে তিনি লিখেছেন যশোরে সাগর দাঁড়ি কবতাক্ষ নদী তীরে তার জন্ম। হ্যাঁ, সাগরদাড়ি গ্রামে। এবং জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী, আত্মপরিচয় সেখানেও আমরা পাবো। এরপরে আমরা চলে যাব কবি পরিচিত পর আমরা যাব যে উৎস, এই কাব্যাংশটি আমরা কোথা থেকে পেলাম। মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী সৃষ্টি মেঘনাদ বধ কাব্য 1861-তে প্রকাশিত হয়েছিল। তার প্রথম স্বর্গ, দেখো স্বর্গ বানান দন্ত স গয়ের স্বর্গ মানে অধ্যায়, প্রথম স্বর্গ থেকে এই পাঠ্যাংশটি গৃহীত। এই প্রথম স্বর্গের নামও কিন্তু অভিষেক। প্রসঙ্গত মেঘনাদ বধ কাব্যের পৌরাণিক উৎস সম্পর্কে
বন্ধু রাজনারায়ণ বসুকে চিঠিতে কবি স্বয়ং লিখেছিলেন, I love the grand mythology of our ancestors. It is full of poetry. A fellow with an inventive head can manufacture the most beautiful things out of it. রামায়ণের উপাখ্যান থেকে তিনি স্বকীয়তায় নিজের মতন নতুন কাব্য সৃষ্টি করেছিলেন। মেঘনাদ চরিত্রটি কবির বড় ভালোবাসার ছিল, সে কথাও তিনি লিখেছেন, It cost me many a tear to kill him. প্রথম সংস্করণে রাজা দিগম্বর মিত্রকে কাব্যটি উৎসর্গ করে মাইকেল লিখেছিলেন, বীর কেশরী মেঘনাদ সুর সুন্দরী তিলোত্তমার ন্যায় পণ্ডিত মণ্ডলীর মধ্যে সমাদৃত হইলে আমি এ পরিশ্রম সফল বোধ করিব। তার এই আকাঙ্ক্ষা যে সফল হয়েছে, দেখো আমরা তারিখটা দেখতে পাচ্ছি, একটু পরেরটাতে যাই। দেখো তোমরা যে প্রথম যে সংস্করণে প্রথম পৃষ্ঠার ছবি 1267 সাল, আর আমরা এখন 1431, অর্থাৎ 163 বছর পার হয়ে গেছে। পণ্ডিত মণ্ডলীর মধ্যে সমাদৃত না হলে আজ পর্যন্ত আমরা পাঠ্য হিসেবে তাকে পেতাম না। তিনি আমাদের বাংলার একমাত্র সার্থক মহাকবি। এরপরে আমরা সার সংক্ষেপ জেনে নেব। লঙ্কার কুললক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসার বেশে প্রমোদ কাননে এসে বীরবাহুর মৃত্যু সংবাদ তথা রাবণের রণসজ্জার সংবাদ দিয়ে তাকে রাজপুরীতে যাত্রার আদেশ দেন। স্ত্রী প্রমীলার অনুনয় সত্ত্বেও তাকে আশ্বস্ত করে ইন্দ্রজিৎ বীর সাজে সেজে পিতার আদেশ প্রার্থী হয়ে সেখানে উপস্থিত হন। পরপর নিয়তির পরিহাসে সংশয়ী রাবণ মায়াবী মানুষ রামের সঙ্গে পুত্রকে যুদ্ধে পাঠাতে দ্বিধা করেন, কিন্তু ইন্দ্রজিতের একান্ত অনুরোধে সম্মত হয়ে তাকে গঙ্গার জল দিয়ে সেনাপতি পদে অভিষিক্ত করেন এবং পরের দিন সকালে আগে ইষ্টদেব অগ্নির পূজা সমাপন করে তারপর যুদ্ধে যেতে পরামর্শ দেন। এইটুকুই আমরা এই কাব্যাংশের মধ্যে পাবো। এই কাব্যাংশের যে সারসংক্ষেপ পেলাম, সেখান থেকে আমরা খানিকটা অনুমান করতে পারছি এমন নামকরণটি কেন। তবু একবার আমরা জেনে নিই। সাহিত্যের অন্দরমহলে প্রবেশের চাবিকাঠি হলো নামকরণ। নামকরণের মাধ্যমে লেখক তাঁর বক্তব্যকে প্রাথমিক প্রতিষ্ঠা দেন। পাঠকদের ক্ষেত্রেও বিষয়বস্তু বুঝবার জন্য নামকরণ অত্যন্ত জরুরি ও সহায়ক বিষয়। চরিত্রধর্মী, বিষয়ধর্মী অথবা ব্যঞ্জনাধর্মী যে কোনো বিষয় থেকেই সাহিত্যের নামকরণ সম্ভব। নামকরণটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কি পড়তে চলেছি, খানিকটা আন্দাজ করি। এখন তোমরা দেখো যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অর্থাৎ প্রথম অধ্যায়ের নামও কিন্তু ছিল অভিষেক, আর পাঠ্য অংশটি প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। তাহলে প্রথম স্বর্গের নাম অনুসারে কাব্যাংশের নামও অভিষেক, এমনটা আমরা ভেবে নিতে পারি। কিন্তু আরো স্পষ্ট করি, আমরা সার সংক্ষেপ পড়েছি, সেখান থেকে আমরা দেখি যে লঙ্কার প্রমোদ কাননে ইন্দ্রজিৎ ছিলেন বিলাসে মত্ত। এমন সময় ছদ্মবেশী লক্ষ্মী তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছেন। ভাইয়ের মৃত্যু সংবাদের আকস্মিকতায় বিমূঢ় হয়ে মহা তেজে জ্বলে ওঠেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। প্রতিজ্ঞা করেন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। অন্যদিকে তখন পুত্র শোকে বিহ্বল লঙ্কা রাজ রাবণ যুদ্ধোন্মত্ত। মেঘনাদ সেখানে গিয়ে পিতার কাছে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুমতি চান। রাবণ দ্বিধাগ্রস্ত, মূলত মায়াবী রামের ছলনায়, কিন্তু ইন্দ্রজিৎ প্রতিজ্ঞাবদ্ধ, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। অবশেষে রাবণ পবিত্র গঙ্গা জলে আচমন করে অভিষেক করিলা কুমারী। তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে কাহিনী, সেই কাহিনী আস্তে আস্তে গিয়ে কিন্তু ওইখানে পৌঁছচ্ছে। অর্থাৎ কিনা কাব্যের বিষয়বস্তু যে অভিমুখে পরিণতি লাভ করেছে তা হলো লঙ্কার সেনাপতি পদে ইন্দ্রজিতের অভিষেক। সুতরাং বিষয়বস্তুর নিরিখে নামকরণটি যে সার্থক এবং যথাযথ এ কথা আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলো, তোমরা 80 পৃষ্ঠা খোলো, তোমাদের যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, সেখানে আমরা 80তম পৃষ্ঠায় যাব এবং লাইন বাই লাইন পড়ে আমরা বুঝবো কবি কি বলতে চেয়েছেন, কিভাবে এঁকেছেন। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ
প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে আমরা দেখছি কনক আসন অর্থাৎ সোনার আসনে বসেছিলেন প্রমোদ কাননে কে? বীরেন্দ্র কেশরী, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ তিনি বসেছিলেন। সেই সময়ে তার ধাত্রীর ছদ্মবেশে, ধাইমার ছদ্মবেশে সেখানে প্রবেশ করলেন কুললক্ষ্মী লঙ্কার। তাকে তিনি প্রশ্ন করছেন যে কি হেতু, মানে কি কারণে মা তুমি প্রমোদ কাননে এসেছো। তাহলে এই যে বলছেন ইন্দ্রজিৎ দুটি কথা, সেখানে কিন্তু তার চরিত্রের দুটি দিকও আমরা একই সঙ্গে পেয়ে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, তিনি বলছেন ধাইমা ঢুকেছেন আর তিনি লঙ্কা যুবরাজ, তার সৌজন্য শিষ্টাচার কতখানি ছিল দেখো। তিনি সিংহাসন ত্যাগ করে নেমে এলেন সঙ্গে সঙ্গে এবং ধাত্রীমাকে মা সম্বোধনে প্রণাম করে বলছেন কেন এসেছো এখানে, সে কারণ বলে বলছেন কহ দাসে লঙ্কার কুশল। অর্থাৎ একদিকে তার সৌজন্য এবং শিষ্টাচার, আরেক দিকে তিনি যে অত্যন্ত স্বদেশ প্রেমিক বীর সেটাও বোঝা যাচ্ছে। লঙ্কার কুশল প্রার্থনা করেন তিনি সব সময় যেখানে যে অবস্থাতে থাকেন। এইবারে কি উত্তর দিচ্ছেন দেখি। শিরোহ চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তাহলে কি হেতু তার গমন জানালেন, দুটি কারণ জানালেন, দুটি বার্তা দিলেন। কি এক হচ্ছে যে বীরবাহু ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু তিনি রাঘবের সঙ্গে ঘোরতর রণে প্রয়াত হয়েছেন এবং তারই শোকে মহাশোকী হয়ে রাক্ষসদের অধিপতি লঙ্কেশ রাবণ তিনি সসৈন্যে যুদ্ধযাত্রা করেছেন। এই দুটি সংবাদ আমরা পেলাম। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। দেখো মহাবাহু, আমরা বীর মহাবীর শব্দটির আরো একটি শব্দ সমার্থক শব্দ এখানে পেলাম। তিনি বিস্ময়, বিস্ময় মেনে কেন, অবাক হলেন কেন, সেটা পরেই বলছেন যে নিশারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি রঘুবরে, আমি রঘুবরকে রামকে সংহার করেছিলাম, বিনাশ করেছিলাম নিশাকালীন রণে। তাহলে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, বৈরী দল শত্রু দল, খণ্ড খণ্ড করে প্রচন্ড স্বর অর্থাৎ তীরে আমার প্রচন্ড তীর ধনুক দিয়ে আমি তাদের খণ্ড খণ্ড করে কেটেছিলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তিনি তার বিশ্বাস হচ্ছে না, তাই তিনি অত্যন্ত অবাক হয়েছেন এবং জননী অর্থাৎ ছদ্মরূপী লক্ষ্মী তাকে অম্বুরাশি সুতা, আমরা একটু আগেই পেয়েছি অম্বুরাশি সুতা, এটিও কিন্তু একটি পৌরাণিক উপাখ্যান। সাগর মন্থন করে লক্ষ্মী উঠেছিলেন, তাই অম্বুরাশি অর্থাৎ জলধি অর্থাৎ সাগরের সুতা অর্থাৎ কন্যা তাকে বলা হচ্ছে। তাকে তিনি ইন্দ্রজিৎ এই কথা বলেন, এই তার কাছে অদ্ভুত বারতা, এক অযৌক্তিক অবিশ্বাস্য সংবাদ বলে মনে হয়েছে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, কি সুন্দর উপমা দেখো। সংস্কৃত সাহিত্যে কাব্যে বলা হয় উপমা কালিদাসস্য, অর্থাৎ কালিদাসের উপমাই সর্বশ্রেষ্ঠ। আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উপমাও কিন্তু অবিস্মরণীয়। তিনি বলছেন রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর রত্নের আকর অর্থাৎ সাগর। আমরা জানি সাগরের তলদেশে বহু বহু রত্ন থাকে, তার শ্রেষ্ঠ রত্নকে লক্ষ্মী দেবী স্বয়ং, কারণ তিনি সমস্ত রত্নের, তিনি হচ্ছেন সমস্ত রত্নের ধারক। সুতরাং রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবী বলছেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতার পতি অর্থাৎ রাম মায়াবী মানব, তিনি ছলনা জানেন, তব স্বরে মরিয়া বাঁচিল। তোমার সেই রণে তোমার সঙ্গে তোমার স্বর অর্থাৎ তোমার তীরে সে মৃত্যু মুখে পতিত হয়েছিল, কিন্তু তার ছলনা দিয়ে
সে বেঁচে উঠেছে, পুনর্জীবন লাভ করেছে। যাও তুমি তরা করি, এই যে কি হেতু তব গমন এখানে বলেছিলেন ইন্দ্রজিৎ, হ্যাঁ সেটা কিন্তু উত্তর দিলেন, যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তাকে আদর করে বলছেন, তুমি রাক্ষস কুলের চূড়ামণি, তুমি আমাদের সম্পদ, তুমি এই কাল সমরে, এই মৃত্যুমুখী যুদ্ধে তুমি রাক্ষসদের কুলমান রক্ষা করো। তাহলে এই সংবাদ দিয়ে আমরা দেখলাম প্রমোদ কাননে তিনি এসেছেন, লক্ষ্মী দেবী প্রভাসার ছদ্মবেশে এসেছেন তাকে নিয়ে যেতে, ইন্দ্রজিৎকে নিয়ে যেতে যুদ্ধে, রামের সঙ্গে, রামের বিরুদ্ধে যুদ্ধে। এইবার আমরা দেখব প্রতিক্রিয়া ইন্দ্রজিতের। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। কুসুম দাম ফুলের মালা, প্রমোদ কাননে তিনি সাজসজ্জায় সজ্জিত ছিলেন, গলায় ছিল তার ফুলের মালা, সেই ফুলের মালাটি অত্যন্ত রাগে তিনি ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইলা কনক বলয় দূরে, কনক অর্থাৎ সোনা, বলয় বালা তার হাতে ছিল, রাজপুত্র হাতে সোনার বালা ছিল, সেই সোনার বালাটি তিনি খুলে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এই সবে বসন্তকাল গেছে, তোমরা দেখেছো অশোকের কি সুন্দর লাল লাল ফুল, কমলা কমলা লাল লাল ফুল সমস্ত জঙ্গল বা বন বনানীকে সুন্দর করে আভাময় দীপ্ত করে রাখে। সেই অশোকের ফুল যদি কেউ ছিঁড়ে ফেলে তাও সে কিন্তু আভাময় থাকে। তাই ইন্দ্রজিতের কানের কুণ্ডল যখন তিনি ছুঁড়ে ফেলে দিলেন আত্মধিক্কারে, তখনও তা দীপ্ত হয়ে তার পায়ের কাছে শোভিত হলো। এও এক অপূর্ব উপমা। কি বললেন তিনি? ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, বামাদল নারীকুল মাঝে, বৈরী দল মানে শত্রু দল, তারা স্বর্ণলঙ্কা বেষ্টন করেছে, বহিঃশত্রু আক্রমণ করেছে, আর আমি প্রমোদ কাননে মত্ত। তাই তিনি নিজেকে আত্মধিক্কার দিয়েছেন। এই কি সাজে আমারে, দশনানাত্মজ আমি ইন্দ্রজিৎ। এটা কিন্তু অহংকার নয়, এ তার আত্মমর্যাদা বোধ। বলছেন আমি দশাননের আত্মজ, অর্থাৎ লঙ্কেশ রাবণের ছেলে, আমি ইন্দ্রকে, দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছি, আর আমি এখানে আমার স্বদেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত, তখন আমি নারীদের মাঝে লীলা খেলা করছি, ছি, এ আমাকে মানায় না। আত্মধিক্কার দিচ্ছেন এবং বলছেন আনো রথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। দেখো তার আত্মবিশ্বাস, তিনি যে রিপু জয় করবেনই এ বিষয়ে তিনি কিন্তু স্বগতোক্তি করেছেন এবং বলেছেন রথ আনো। আর এই প্রমোদ কাননে নয়, এবার রথে চড়ে আমি যুদ্ধযাত্রা করব। আমরা দেখে নেব সেই অংশটুকু কি সুন্দর করে একটি নাট্যরূপ দিয়েছেন নবন আলন্দা থেকে। এর নাট্যরূপ দেওয়া হয়েছে ভারতী মিত্রের পরিচালনায়, একটি নাট্যরূপ দেওয়া হয়েছে, আমরা সেই অংশটি দেখে নেব। দেখো, প্রমোদ কাননে ইন্দ্রজিতের সম্মুখে ধাত্রীরূপী লক্ষ্মীর আগমন এবং তাকে বারতা প্রদান। ব্রততী বন্দ্যোপাধ্যায় এর সূত্রধার, আমরা দেখব এই অংশটি। মেঘনাদ ধাত্রী নামে প্রভাসা রাক্ষসী, তার রূপ ধরি রমা মাধব রমণী, দিলা দেখা মুষ্টি চষ্টি বিশদ বসনা। কি হেতু মাত গতি তব আজি ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। তার সখী মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। কি কহিলা ভগবতী, কে বুঝিল কবে প্রিয়ানুজে, নিশারণে সংহারিনু আমি রঘুবরে,
খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। তবে বারতা, এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। ভিক ভিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। আনুরথ তরা করি খুচাবো এ অপবাদ বধির পুকুলে। আমরা এই অংশটি সুন্দর করে দেখে নিলাম, নাট্যরূপটি। এর পরবর্তী অংশে আমরা এবার যাই। এর পরে যে আমরা দুটি সুন্দর উপমা পাবো পরপর, সেটা একটু খেয়াল করো। ওই যে রথ আনতে বললেন, সেখানে বলছেন, কবি লিখছেন, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীর বৃক্ষ মূলে। তাহলে কি বলছেন কবি? বলছেন সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। তোমাদের মনে হতে পারে সংস্কৃত গ্রন্থে লেখা প্রত্যেকটি শব্দই প্রায় সংস্কৃত থেকে তৎসম যে শব্দাবলী, তার অর্থগুলো একটু জানতে জানতে যাই আমরা। রথীন্দ্রর সব, একটু দেখো, তোমরা তো সন্ধি বিচ্ছেদ পড়েছো, এটাকে সন্ধি বিচ্ছেদ করলেই কিন্তু এর অর্থ আমরা বুঝতে পারবো। রথী অর্থাৎ রথে চড়ে যে বীর যান, রথী যুক্ত ইন্দ্র যুক্ত ঋষভ, অর্থাৎ যে বীর তিনি ঋষভ অর্থাৎ বৃষের মতো, ষাঁড়ের মতো বলশালী। আমরা খেলায় শুনি না, চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স, সমস্ত চ্যাম্পিয়নদের মধ্যেও যিনি চ্যাম্পিয়ন, তেমনি বীরেদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। সে কে? তিনি ইন্দ্রজিৎ। তিনি বীর আভরণে সাজলেন। কেমন করে সাজলেন? উপমা দিচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। যেমন করে হৈমবতী সুত অর্থাৎ উমাপুত্র কার্তিকেয়, সুত মানে পুত্র, তিনি সেজেছিলেন তারকাসুরকে বধ করবার জন্য, একটি পৌরাণিক উপাখ্যান। আর পরবর্তীতে আরেকটি উপমা দিচ্ছেন তার সজ্জার, ইন্দ্রজিতের রণসজ্জার। যেমন বৃহন্নলা রূপী অর্জুন, কিরীটি অর্থাৎ অর্জুন, তিনি বিরাট পুত্রের সঙ্গে যখন উদ্ধারিতে গোধন, গোধনের উদ্ধার করতে গিয়েছিলেন, তখন অজ্ঞাতবাসের পূর্বে যে শমী বৃক্ষ মূলে তাদের অস্ত্রশস্ত্র তিনি গচ্ছিত রেখে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ক্লীববেশ, এই বৃহন্নলা যে ক্লীববেশ, সেই পরিত্যাগ করে তিনি যখন বীর বেশে সজ্জিত হন। এমনই ছিল ইন্দ্রজিতের রণসজ্জা। এরপর আমরা দেখব তার রথটি কেমন। ওই যে আনো রথ তরা করি, কেমন সে রথ? মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপ রূপী, তুরঙ্গম বেগে আশুগতি। আমি বলবো আমার সব ছেলে মেয়েদের এই জায়গাটা পেন্সিল দিয়ে নিজেদের মতন করে একটু দাগ দিয়ে রাখো, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে রাখো। ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী চিহ্ন দিলে তোমরা ইন্দ্রজিতের রণসজ্জা যে প্রশ্নটি আসে এখান থেকে নিজের ভাষায় লিখতে পারবে। অর্থাৎ কিনা সাজিলা রথীন্দ্রর সব থেকে আশুগতি, এই পর্যন্ত। আমরা তাহলে একটু মানেগুলো বুঝে নিই। কি বলছেন অর্থ? মেঘবর্ণ রথ, আর তার উপরে যে চক্র, তা সেটা যেন বিদ্যুতের ছটায় আভাময়। আর ধ্বজ মানে পতাকা, তার কেমন? ইন্দ্র চাপ রূপী, চাপ অর্থাৎ কিনা ধনুক, ইন্দ্রের ধনুক কেমন? তোমরা রামধনু দেখেছো আকাশে, ইন্দ্রধনু অর্থাৎ 7টি রঙের পতাকা তার। আর তুরঙ্গম মানে ঘোড়া, সেই ঘোড়ার বেগ কেমন? পবনের মতন, বায়ুগতি। আশু অর্থাৎ পবন। তো তিনি তো এবার সাজলেন, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এন কালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ
হায় রে যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি। অর্থাৎ ইন্দ্রজিতের এই রণসজ্জা দেখে তার পত্নী প্রমীলা সুন্দরী তিনি স্বামীর করযুগ অর্থাৎ তার হাত দুটি ধরে কেমন করে, সেও একটা সুন্দর উপমা, যেমন বনস্পতিকে জড়িয়ে ধরে যে কোনো লতা, এখানে বলেছেন হেমলতা, হেমলতা অর্থাৎ স্বর্ণলতা এক পরজীবী উদ্ভিদ, সে যেমন তাকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে, তার প্রাণের মূল কিন্তু রয়েছে মাটিতে, কিন্তু সে তার আকর্ষ দিয়ে জড়িয়ে বেড়ে ওঠে তরুকুলেশ্বর অর্থাৎ বনস্পতিকে। ঠিক সেই রকমই ইন্দ্রজিৎকে তার অত্যাগ ও সহন সম্পর্কে জড়িয়ে বেড়ে উঠছেন প্রমীলা সুন্দরী। তিনি কি বলছেন? কাঁদিয়া কহিলা ধ্বনি, ধ্বনি মানে সুন্দরী রমণী। কি তিনি বলছেন? কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। প্রাণ সখা বলে সম্বোধন করছেন তাকে, বলছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তার যে বিরহ, স্বামীকে তিনি ছেড়ে থাকতে পারেন না, কারণ স্বামী তো তার প্রভু নন, তার সখা, প্রাণ সখা। এই জায়গাটাতেও কিন্তু আমাদের একটু মনোযোগ রাখতে হবে যে মাইকেল মধুসূদন দত্তের রচনা বৈশিষ্ট্য, তার মৌলিকত্ব, সেই সময়টা মনে রাখতে হবে 19 শতক, নবজাগরণের সময়, নারী জাগরণের সময়। সেই সময় কিন্তু স্বামী প্রভু আর স্ত্রী তার দাসী এমনটা নয়, সেখানে পারস্পরিক সম্ভ্রমবোধ, সে কিন্তু আমরা এই রচনায় দেখছি। প্রাণ সখা বলে সম্বোধন করছেন স্বামীকে, আর পত্নীকে কি বলবেন সেও আমরা দেখব। তার আগে জেনে নিই, তিনি ভারী সুন্দর একটি উপমা দিচ্ছেন প্রমীলা। বলছেন হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুদ্ধনাথ। কি বলছেন? গহন কাননে গভীর জঙ্গলে ব্রততি অর্থাৎ লতা যদি করি পদ অর্থাৎ হাতির পা ধরে সাধে অর্থাৎ জড়িয়ে ধরে, যদি কোনো লতায় হাতির পা জড়িয়ে যায়, হাতি তো সেখানে থামে না, সে চলে যায়, কিন্তু পা ঝেড়ে ফেলে দেয় না সেই লতাটিকে। তাহলে আমিও তো তেমনই ব্রততী, তোমাকে আলিঙ্গন করে আছি, তুমি আমাকে কেন ফেলে যাচ্ছ? এই কথা কি করুণ ভাবে তিনি বলছেন নিজের আসন্ন বিরহ যন্ত্রণার কথা। বলছেন যুথনাথ, যুথনাথ অর্থাৎ গোষ্ঠীপতি, হাতিকে মাতঙ্গকে বলা হয় এখানে। এই বিশেষ সম্বোধনটি রাক্ষসের সেনাপতি, তো মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিৎকে, তার ফেভারিট ইন্দ্রজিৎকে রাক্ষস সেনাধিপতি রূপেই চিত্রিত করেছেন এই কাব্যে, তাই যুথনাথ এই বিশেষণটি তার ক্ষেত্রে সুপ্রযুক্ত। বলছেন প্রমীলা তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করিরে আজি, আমার মতো দাসীকে তুমি কেন তুমি ত্যাগ করে যাচ্ছ? খুব অভিমান করে কথা বলছেন। আমাদের মনে পড়বে হয়তো রবীন্দ্রনাথের সেই চিত্রাঙ্গদা, তোমরা অনেকেই পড়েছো বা শুনেছো বা দেখেছো, যে যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সেই একই কথা কিন্তু তার বহু আগে মাইকেল মধুসূদন দত্ত প্রমীলার মুখ দিয়ে বলিয়েছেন। মেঘনাথ বলছেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী, হে বিধুমুখী, হে চন্দ্রাননা, তুমি আমাকে এবার বিদায় দাও। তার আগে তিনি কিন্তু সসম্মানে তার স্ত্রীকে বলছেন যে যিনি ইন্দ্রকে জয় করেছেন তাকে তুমি জয় করেছো, এতখানি সম্মান এতখানি সম্ভ্রম সহ তিনি স্ত্রীকে সম্বোধন করে বলছেন আমাদের এই বন্ধন কেউ খুলতে পারবে না, কে পারে খুলিতে সে বাঁধে, তরায় অর্থাৎ শীঘ্রই আমি ফিরে আসব তোমার কল্যাণে, সমরে রাঘবকে অর্থাৎ যুদ্ধে রাঘবকে নাশ করে। বারবার বলছেন ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, এখানেও বলছেন সমরে নাশি, অর্থাৎ তিনি কিন্তু একেবারে পুরোপুরি আত্মবিশ্বাসী যে তিনি যুদ্ধে জিতবেন। এই অংশটুকুও আবার আমরা একটি ছোট্ট নাট্যরূপ দেখে নেব, যেখানে বিদুষী মধুবনী চট্টোপাধ্যায় তিনি প্রমীলার রূপে আমরা দেখব তাকে, এবং দেখব আমরা ইন্দ্রজিৎকে। তার আগে আমরা ছোট্ট করে জেনে নেব যে অর্থগুলো আমরা পড়লাম সেই শব্দার্থ এবং টিকা একটু দেখে নিই আমরা
দেখো, যুদ্ধ করিতে, যুঝিতে মানে প্রিয়ানুজে, প্রিয় যে অনুজ অর্থাৎ স্নেহের ভাইকে, রত্নাকর রত্নোত্তমা সাগরের শ্রেষ্ঠ রত্ন অর্থাৎ লক্ষ্মী দেবী, কুসুমদাম ফুলের মালা, বামাদল নারীগণ, রথীন্দ্রর্ষভ রথিযুক্ত ইন্দ্রযুক্ত ঋষভ অর্থাৎ বীরদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ বীর, কিরীটী অর্জুন। কেন তার এমন নাম এটা একটু জেনে নিই আমরা। দানবের সঙ্গে যুদ্ধে ইন্দ্র অর্জুনকে সূর্যের মতো দীপ্ত উজ্জ্বল এক কিরীট বা মুকুট দান করেছিলেন, তাই অর্জুনের অপর নাম কিরীটী। আর বৃহন্নলা মানে এর আক্ষরিক অর্থ দীর্ঘ বাহু বিশিষ্ট। বৃহন্নলার ছদ্মবেশে অর্থাৎ নপুংসকের ছদ্মবেশে অজ্ঞাতবাসে ছিলেন অর্জুন। বিরাট রাজা, মৎস্য দেশের রাজা বিরাট, তাঁর আশ্রয়ে। বিরাট ছিলেন মৎস্য দেশের রাজা, তার গোধন বা গরুর সংখ্যা ছিল বিখ্যাত। কৌরবদের যুদ্ধে এই গোধন চুরি যায়। বিরাট রাজার ছেলে উত্তর সেই গোধন উদ্ধারের জন্য নিযুক্ত হন। বৃহন্নলারূপী অর্জুন তার সহায়তা করার জন্য শমীবৃক্ষে গচ্ছিত রাখা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েছিলেন। আর যে অর্থগুলো তোমাদের বললাম, ব্রততী মানে লতা, মাতঙ্গ অর্থ হাতি, আর বিধুমুখী চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর। তাহলে আমরা এরপরে দেখে নেব যে অংশটি পড়লাম এই অংশটির একটি নাট্যরূপ, নবনালন্দাকৃত নাট্যরূপ। দেখো, যুদ্ধযাত্রায় ইন্দ্রজিৎকে প্রমীলার বাধা দান। কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করে পদ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণে, সমরে নাসি তোমার কল্যাণে। রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী। আমরা এই অংশটুকু দেখে নিলাম, যে অংশটুকু আমরা পড়লাম তার নাট্যরূপ। এবারে আমরা যে পুরো অংশটা আজকে পড়লাম এই প্রথম পর্বের সম্ভাব্য কিছু প্রশ্নাবলী দেখে নেব। কেমন? তোমরা জানো যে তোমাদের প্রশ্ন মোটামুটি 4 রকমের হয়। এক হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, যেটাকে তোমরা এমসিকিউ বলে সহজে বোঝো, অর্থাৎ ক খ গ ঘ 4টে উত্তরের সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, তোমাকে যেটা ঠিক সেটা বেছে নিয়ে লিখতে হবে। অথবা 1 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে, সেখানে তোমাদের বলা হয় যে অনধিক তোমরা 20টি শব্দে উত্তর লেখো, সেরকম দেওয়া থাকে। অথবা দেওয়া থাকে 3 নম্বরের প্রশ্ন, যেখানে 60টি শব্দে উত্তর লিখতে হয়। আর থাকে রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 150টি শব্দ, অনধিক 150টি শব্দে উত্তর লিখতে হয়। তাহলে আমরা সম্ভাব্য কয়েকটি প্রশ্নাবলী দেখে নেব এবার। দেখো, সম্ভাব্য প্রশ্নাবলী কি কি হতে পারে। কি হেতু মাত গতি তব আজি এই ভবনে, হেতুটি কি ছিল, এটি প্রথম প্রশ্ন। আমরা একেবারে পাঠ্যের প্রথম অংশেই দেখো পেয়েছি, এই প্রশ্ন করেছেন ইন্দ্রজিৎ। আমরা যখন পড়েছি তখন আলোচনা করেছি যে হেতুটি কি ছিল, যে বীর বাহু তিনি নিহত হয়েছেন রাঘবের সঙ্গে যুদ্ধে, এবং রাবণ সসৈন্যে সেজেছেন রক্ষকুলমান রক্ষার জন্য ইন্দিরা সুন্দরী প্রভাসাদ ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে সেই খবরটি দিতে এসেছেন, সেটাই ছিল হেতু। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই অদ্ভুত বারতা, বারতাটি কি ছিল? আগের প্রশ্নে যে উত্তর বললাম সেই বারতাটি তো তাই যে বীরবাহু হতরণে এবং রাবণ তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। কিন্তু এটাকে অদ্ভুত লেগেছে কেন? এই বারতাটি যে বীরবাহু হতরণে, এটা অদ্ভুত কেন লেগেছে? কেননা তারপরেই সেই উত্তরটি আমরা পেয়েছি, ইন্দ্রজিৎ বলেছেন নিশারণে সংহারিনু আমি রাঘবে। তিনি আগের দিনই রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছেন, বিনাশ করেছেন রামচন্দ্রকে। তাহলে তিনি আবার কি করে তার প্রিয় অনুজকে বধ করেন? তাই তার কাছে এটা অদ্ভুত, অবিশ্বাস্য, অযৌক্তিক বলে মনে হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মায়াবী মানব সীতাপতি, কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে? ওই যে যখন কিছুতেই বিশ্বাস করছে না ইন্দ্রজিৎ, আমরা দেখেছি প্রথম পর্বে প্রথম অংশেই
তখন তাকে আশ্বস্ত করে বলছেন লক্ষ্মী দেবী, যিনি প্রভাষা ছদ্মবেশে এসেছেন, তিনি বলেছেন যে তুমি যে তোমার কাছে অদ্ভুত বারতা মনে হচ্ছে, কিন্তু মায়াবী মানব সীতাপতি রাম তিনি ছলনা জানেন, তাই তবসরে মরিয়া বাঁচিল। এই প্রসঙ্গে এই কথাটি বলেছেন। চতুর্থ প্রশ্নে যাই। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী। কেন এমন আচরণ? ফুলের মালা কেন ছিঁড়ে ফেলেন? কিসের রোষ, কিসের রাগ তার? এই রোষ, এই রাগ, এই ক্ষোভ তার এই কারণে, যখন স্বদেশ বিপন্ন তখন তিনি বামাদল মাঝে তিনি প্রমোদ কাননে রয়েছেন। এই জন্য তাই ইন্দ্রজিৎ এত ক্রুদ্ধ হয়েছেন এবং তার সাজসজ্জা নষ্ট করে ফেলছেন, এমন আচরণ করেছেন। তিনি বিক্ষুব্ধ, তাই এমন আচরণ। ধিক্ষারজনক বিষয়টি কি? এই কি সাজে আমারে, পরের প্রশ্নে 5 নম্বরে, এই কি সাজে আমারে মানে, যখন তোমরা দেখো এখানে বলা আছে, তোমাদের বইতেই বলা আছে যে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেথা আমি বামা কুল মাঝে, অর্থাৎ আমি বামা দল মাঝে, আমি নারীদের মাঝে লীলা খেলায় রয়েছে, যখন বৈরী দল শত্রু দল স্বর্ণ লঙ্কা বেষ্টন করে আছে, এ আমাকে শোভা পায় না, এ আমার ক্ষেত্রে সম্পূর্ণ অশোভন। এরপরে ইন্দ্রজিতের রণসজ্জা যে দুটি পৌরাণিক প্রসঙ্গ আছে তা উল্লেখ করো। সেই পৌরাণিক প্রসঙ্গ দুটি হৈমবতী সুত তারকাসুর নাশের বর্ণনা, এবং আরেকটি উপমা দেওয়া আছে তোমাদের জন্য এখানে, যে যখন বিরাট পুত্রকে সহায়তা করতে গিয়ে বৃহন্নলা তিনি শমীবৃক্ষ মূলে অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিলেন, তাদের মতন সেই দুই, একজন মহাভারতের বীর আর একজন পৌরাণিক বীর, তাদের মতন করে ইন্দ্রজিৎ তার রণসজ্জা করেছিলেন। পরের প্রশ্ন, কাঁদিয়া কহিলা ধ্বনি। কহিলা কাঁদিয়া ধ্বনি, কি বলছেন? ধ্বনি কে? ধ্বনি অর্থাৎ এই সুন্দরী প্রমীলা, তিনি ইন্দ্রজিতের স্ত্রী, তিনি বলেছেন তার বিরহ যন্ত্রণার কথা, যে গহন কাননে যেমন হাতি ছেড়ে যায় না তার পায়ে লেগে থাকা ব্রততীকে, লতাকে, তাহলে কেন ইন্দ্রজিৎ তাকে ছেড়ে চলে যাচ্ছেন? তিনিও তো তাকে আঁকড়ে ধরেই বাঁচেন, তার আসন্ন বিরহ ব্যথার কথা, এবং তাকে পরিত্যাগ করতে তিনি নিষেধ করছেন, এমনই অনুনয় করেছিলেন তিনি। বিদায় এবে দেহ বিধুমুখী, 9 নম্বর প্রশ্ন। এর প্রসঙ্গটি কি? এই যে এক্ষুনি যেটা বললাম, এই প্রসঙ্গটাই লিখতে হবে, এবং ইন্দ্রজিৎ তাকে আশ্বস্ত করেন, তোমার কল্যাণেই রাঘবকে আমি পরাস্ত করে তরায় ফিরে আসব, তুমি আমাকে বিদায় দাও। অনুমতি প্রার্থনা করছেন তিনি স্ত্রীর কাছেও, তার সৌজন্য বোধের প্রকাশ। এই প্রসঙ্গটি এখানে লিখতে হবে। যূথনাথ শব্দের আক্ষরিক অর্থটি কি, এবং সেটা লিখে বোঝাতে হবে। ইন্দ্রজিৎ সম্পর্কে এই বিশেষ সম্বোধনের কারণ কি, এটা আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন। যূথনাথ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে হস্তি, গজপতি, কিন্তু ইন্দ্রজিৎকে এখানে এমন বিশেষণ করেছে, এমন বিশেষায়িত সম্বোধন করেছেন প্রমীলা, তার কারণ তিনিও একদিকে যেমন লঙ্কার দলপতি, লঙ্কার সৈন্যের তিনি সেনাধিপতি, অন্যদিকে তিনি প্রমীলাকে তিনিও কিন্তু এইভাবে সবসময় সঙ্গে নিয়ে চলেন, তার নাথ তিনি যূথনাথ। এইভাবে এই প্রশ্নটির উত্তর লিখতে হবে, এবং খুব কম শব্দে, যেরকম ভাবে তোমাদের যে ধরনের প্রশ্ন দেওয়া থাকবে সেখানে শব্দসীমা থাকবে সেভাবে লিখতে হবে। আর এই পর্বের শেষে আমি সকলকে একটা অনুরোধ করব, বারবার অনুরোধ করব, যে তোমরা কিন্তু কবিতাটা মুখস্থ করার চেষ্টা করবে। জানি তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, কেননা অমিত্রাক্ষর ছন্দে কবিতা আমরা খুব বেশি পড়িনি, আর তার থেকেও বড় কথা একটু সংস্কৃত গ্রন্থি লেখা, সে তো বটেই, কিন্তু মুখস্থ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা প্রত্যেকটি উত্তরের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো। প্রসঙ্গ কি, কে বলেছেন, কাকে বলেছেন, এগুলি আমরা সহসা নিজের মনে পড়ে যাবে, এবং তখন আমরা লিখতে পারবো, নিজের ভাষায় লিখবো, কিন্তু মুখস্থ রাখবো। অন্তত তোমরা নিজেদের মনে মনে এটা মুখস্থ রেখো, কেমন? কোনো নম্বর আমরা গিফট করবো না, আমরা উপহার দেব না পরীক্ষককে, সব নম্বরই আমরা নিজেদের জন্য রাখবো। তাই বারবার তোমাদের পাঠ্যটিকে পড়তে হবে, এমন করে পড়তে হবে যাতে সেটি তোমাদের কণ্ঠস্থ হয়ে যায়। কেমন? আজ এই পর্যন্তই।